সংকটের আবর্তে দেশ, তুগলক কতটা প্রাসঙ্গিক। দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। সংকটবিহীন জীবন বা দেশ কল্পনা করা কঠিন। সংকট থাকবেই। সংকট মানুষ সৃষ্টি করে, প্রকৃতি সৃষ্টি করে। কিন্তু সংকট যখন প্রকট হয় এবং বহুমুখী হয়, তখন জীবনটা দুর্বিষহ হয়, যে অবস্থা আমাদের বাংলাদেশের মানুষের। আমাদের এখানে বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, জ্বালানির তেল সংকট, তারপর গ্যাস সংকট, পানি সংকট, খাদ্য সংকট, নিরাপত্তা সংকট, অনেক ধরনের সংকট রয়ে গেছে এখানটায়। আমরা দেখছি এখানে দলীয় কোন্দল হচ্ছে, কোন্দলে মানুষ মারা যাচ্ছে, ছিনতাই হচ্ছে, এখনও হচ্ছে বিভিন্ন জায়গায়। এই যে দলীয়করণ যেটা হয়েছে বাংলাদেশে, এটা আগেও ছিল, এখনও আছে। এটা একটা লেগাসির মধ্যে চলে আসে। লেগাসি পলিটিক্সের যে ব্যাপারটি আছে সেটা বাংলাদেশে হচ্ছে, এবং এটা একটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার। কারণ লেগাসি পলিটিক্স হওয়ার কথা না এই 24শে জুলাইয়ের পরে। এটা ঠিক না, এটা হওয়ার কথা না। এখানে সব কিছুই নতুনভাবে হওয়ার কথা ছিল, অর্থাৎ আমাদের জীবনযাত্রায় একটা নতুন মাত্রা যোগ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। সব কিছুই অলমোস্ট ব্যর্থ হয়ে গেছে। যাই হোক, এই সংকট যেটা চলছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, এটা সমাধানের চেষ্টা অবশ্যই সরকার করছে, আমরা বলবো না যে সরকার করছে না। কিন্তু একটা বিষয় যেটা খুব দুঃখজনক লেগেছে আমার কাছে, সেটা হলো এই সরকারের ইউবিকুইটাস অ্যাডভাইজার ডাক্তার জাহিদুর রহমান বলে বসলেন, বর্তমানে বিদ্যুৎ সংকটের দায়, ন্যূনতম দায় সরকারের নেই। এই বিদ্যুৎ সংকট যে হচ্ছে, তার ন্যূনতম দায় সরকারের নেই। এটা আমরা যারা বিদ্যুতের না পাওয়ার কারণে আমাদের জীবন বিপর্যস্ত, এটা আমাদের সঙ্গে রসিকতা করা। একেবারে দায় নেই এই কথাটা বলা যায় না, কারণ এই সংকটটা আপনার সময় চলছে। এই সংকটটা আপনারা হয়তো চেষ্টা করলে, আগে কিছু কাজ করলে হয়তো এটাকে কমিয়ে আনা যেত। আপনারা যদি ওই যে জ্বালানি তেলের ব্যাপারটা নিয়ে চিন্তা করতেন, যে ইরান যুদ্ধ হচ্ছে, এগুলো ওনাকে তো স্ট্র্যাটেজি অ্যাডভাইজার বানিয়ে দিয়েছে। তো যাই হোক, তো এইগুলো যদি চিন্তা করতেন আগে থেকে, তো এটাকে আপনার এটা প্রিএম্প করতে পারতেন। এই জিনিসগুলো আপনার বুঝে সেটা কার্যকরী পদক্ষেপ নিতে পারতেন। কতখানি নিয়েছেন? প্রশ্ন, কতখানি নিয়েছেন ঠিক সময়ে? 6 মাস তো হয়ে গেছে। হয়তো বলবেন যে আমি 2-1টা পদক্ষেপ নিয়েছি, এটা আমরা এখান থেকে জ্বালানির ব্যবস্থা করছি, তারপরেও তো করা যেতে পারত, আরও বেশি করা যেতে পারতো না? তাহলে আপনি কি করে বলেন যে ন্যূনতম দায় নেই? হ্যাঁ, বলেন যে ঠিক আছে, তাই আমরা, এটা খুবই দুঃখজনক ব্যাপার যে এখানে বিদ্যুতের এই অবস্থা হচ্ছে, গ্যাসের অবস্থা হচ্ছে। এটা আমরা ঠিক ওই লেগাসি হিসাবে পেয়েছি আগের থেকে। সেটা এখন আমরা চেষ্টা করেছি, আমাদের চেষ্টা হয়তো কিছু দুর্বলতা ছিল, তো আমরা দুঃখিত, এবং এটা আমরা ঠিক করার ব্যবস্থা করি। এই ধরনের একটা অ্যাপ্রোচ হলে হয়তো বা হতো। কিন্তু ডাক্তার জাহিদুর রহমান যেভাবে কথা বলে আসছেন, তার চরিত্রের সঙ্গে এটা যায় না এভাবে বলা। যাই হোক, এতে সরকারের ভাবমূর্তিটা আমাদের কাছে অনেকটা ক্ষুণ্ণ হয়েছে, সাধারণ মানুষের কাছে, যে এভাবে বলা যায় না। একটা ব্যাপার হলো যে বিদ্যুতের কথাই যখন আসলো, তখন অনেকে বলছেন, এটা অবশ্যই আমি নিজে এটা আই ডোন্ট সাবস্ক্রাইব টু দিস, এটা আমি প্রুভ করি না যে এই কথা বলা। অর্থাৎ অনেকে বলছেন যে শেখ হাসিনার সময় বিদ্যুৎ অবস্থা অনেক ভালো ছিল। সাধারণ মানুষ অনেকে বলছে যে বিদ্যুতের তো এরকম অবস্থা হয় নাকি, বিদ্যুৎ যেতেই না বলা যায় না, শেষের কয়েক বছরে কোনো অবস্থা এরকম হয়নি, বিদ্যুৎ সবসময় ছিল। এই কথাটা বারবার বলছে তারা, অনেকেই বলছে। তো এটা কোনো যুক্তি হতে পারে না, কারণ শেখ হাসিনা যে বিষয়টি, এটা টোটালি আলাদা। সেখানে যে অর্থ পাচার হয়েছে, মানুষ হত্যা হয়েছে, ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো, এগুলো আমাদের জীবনের একটা কলঙ্কিত অধ্যায়। তো সেই অধ্যায়টাকে আমরা টেনে আনবো না, কিন্তু তবু
ওই যে বলা যায় যে পলিটিক্যাল নস্টালজিয়া, এই জিনিসটা কাজ করছে এদেশে এখন অনেক জায়গায়, এবং এটা খুব খারাপ। কিন্তু একটা সময় দেখা যাবে ওই যে আমরা যে দলকে অবৈধ বলে ঘোষণা করার চিন্তা করছি বা করা হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে, বিশেষ করে সরকার পক্ষ থেকে, তো সেটা কিন্তু আস্তে আস্তে বৈধতা লাভ করবে। মানে জনমানুষের কাছে যদি বৈধতা লাভ করে, তখন আপনার ওই আইন কানুন দিয়ে অবৈধ করে কিছু করতে পারবেন না। এখন আমাদের সমস্যার সমাধানের জন্য যেটা যতটুকু করতে পারে আমাদের তো সীমাবদ্ধতা আছে বিভিন্নভাবে, সেটা আমরা সবাই স্বীকার করি, মানে সরকারি সীমাবদ্ধতা আছে সেটা সবাই স্বীকার করি, এবং সেভাবে তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু এখানে আরও অনেক বেশ কিছু বিষয় আছে। হামের যে মৃত্যু, এটা প্রথম দিকে বললো যে এই দেখেন হামের ডক্টর ইউনূস এই মানে টিকা আনে নাই, টিকা দেয় না, ইত্যাদি করে নাই, তো হামের মৃত্যু তো আমরা কি করব? কিন্তু 6 মাস হয়ে গেছে, এখন কিন্তু হামে মানুষ মারা যাচ্ছে। গাফলতি কি আপনাদের নেই? এটা টিকাটের সমন্বিতভাবে এটা আপনার খোঁজ করেন না কেন? কোথায় আপনাদের গাফলতি আছে? প্রথমেই আমরা আমাদের কিছু নেই, আমাদের দায় নেই, এভাবে কথা বললে চলে? সিনসিয়ারটা আপনার দেখান না কেন আপনাদের কাজের মধ্যে? অন্তত আপনারা জানেন যে আপনারা যে অবস্থায় আছেন সেটা অনেক ভালো, কারণ এখানে কোনো অল্টারনেটিভ নেই ফর দি টাইম বিং। আপনাদেরকে সরিয়ে কে বসবে এই অল্টারনেটিভটা নেই। একমাত্র আওয়ামী লীগের ছিল, যেটা তো এখন শুধু পার হতে ব্যাপার। তো এখন এই যে সমস্যাটা আমাদের চলছে আমাদের জাতীয় জীবনে, এটাকে যেমন দূর করতে হবে, তেমনি আমাদের কিছু উদ্ভাবনী শক্তি প্রয়োগ করতে হবে। যেমন সেটা আমরা লক্ষণ দেখছি আর কি, লক্ষণ দেখছি। এই প্রসঙ্গে আমি মোহাম্মদ বিন তুগলকের কথা বলছি। আপনারা অনেকেই জানেন, হয়তো সবাই জানেন, এখনকার জেনারেশনগুলো অত হতে বুঝতে পারবে না। সেটা হলো যে উনি মোহাম্মদ বিন তুগলক, উনি 16 শতাব্দী থেকে দিল্লির সুলতান ছিলেন। তার অনেকে তাকে পাগল তুগলক বলে, অর্থাৎ পাগলামি ছিল। কিন্তু এটা হয় কি, যারা জিনিয়াস তাদের মধ্যে পাগলামি থাকে। তো ওনার অনেক কাজ তখন সেই সময় খুব মানে মানুষ সেটাকে গ্রহণ করতে পারেনি। অনেক ক্ষেত্রে এটা বিপর্যয় ডেকে নিয়ে আসছে। যেমন যেখানে ট্যাক্স বসানোর কথা, কর, সেখানে না বসানোর কথা, সেখানে তিনি কর বসিয়েছিলেন। তো এখন সেই জন্যে উনি ওনাকে বলতেন তুগলক, এটা তুগলকি কাণ্ড। এখন আমরা অনেক সময় বলি যে তুগলকি কাণ্ড, অর্থাৎ এটা একটা মানে নেগেটিভ সেন্সে ইউজ করা হয়। কিন্তু ইন রেট্রোস্পেক্ট দেখা যায় যে তুগলক যে সমস্ত, মোহাম্মদ বিন তুগলক যে সমস্ত কাজ করতেন, তার অনেক কাজই মানে পরে উপকারে এসছে দেশে। মানে যেমন আমি দু একটা কথা বলতে পারি, সেটা হলো যে উনি ওই রূপার যে মুদ্রা ছিল ওটাকে বদলে তিনি তামা এই জাতীয় মানে কয়েন তিনি, কেন রূপা তখন পাওয়া যেত না, কয়েন সৃষ্টি করেন। এবং এরই কিন্তু ফলশ্রুতিতে পরের দিকে আমরা এই যে কাগজের যে রুপিটা, সেটা আমরা দেখতে পাই। এই জিনিসগুলো কিন্তু তুগলকের উদ্ভাবনী শক্তির একটা পরিচয় বহন করে। আমাদের দেশে এই তুগলকের যে ব্যাপারটার কিছুটা সামঞ্জস্য আমরা দেখতে পাচ্ছি এখানটায়। মানে তার উদাহরণ দেখতে পাই 2-1 জায়গায়। যেমন মহিলাদের জন্যে বাস দেয়া, এবং সেই বাস মহিলা চালক থাকবে, কন্ডাক্টর মহিলা থাকবে, এগুলো করা আর কি। এখন খুবই ভালো কথা, বিদেশে মহিলারা চালান, অনেক প্রায় সব মহিলাই চালান, আমার মেয়েও চালায়, অনেকেই চালান। তো এখন মহিলারা বাস চালাবে না, এটা তো যারা বিদেশে আছেন তারা ভাবতেই পারে না যে মহিলা তো চালাবে, এটা নতুন কথা কি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিত যেতে হবে, এটা চিন্তা করতে হবে। এখানে রাস্তায় বাস তো দূরের কথা, গাড়ি চালানো কি বিপজ্জনক। কেন, যারা বিদেশে মানে গাড়ি চালান তারা জানেন, যখন বাংলাদেশে আসেন তারা গাড়ি চালানো যে কী কঠিন ব্যাপার এখানে,
এটা তারাই শুধুমাত্র বলতেন। তারা অনেকে গাড়ি চালান না কেনটায়, কারণ এখানটায় অনিয়মটাই নিয়ম গাড়ি চালানোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে। তো সেইটা এখন এই মহিলা চালকরা কি করে আমরা দেখেছি, একটা বাসের সঙ্গে একটা বাসের পাল্লা কীভাবে দাঁড় ঘেসে মানে যাচ্ছে। মহিলা বাস যারা থাকবেন, আর আমি তাদের দক্ষতা সম্পর্কে কোনো প্রশ্ন করছি না, তাদের যে তারা যে বাস চালাতে পারবেন না তা না, তারা অবশ্যই চালাতে পারবেন, কিন্তু একটা নিয়মের মধ্যে থাকলে সে তাদের কোনো অসুবিধা হতো না। কিন্তু এখানটা বললাম যে মানে অনেক অনিয়ম এখানে চলছে রাস্তায়। তো সেইটা চিন্তা করে কতখানি যে এই সিদ্ধান্তটা মহিলাদের জন্য একটা আলাদা বাস থাকবে সেটা ঠিক আছে সবসময়, কিন্তু মহিলা চালক বা কন্ডাক্টর চালক থাকবে, কন্ডাক্টর থাকবে, এই জিনিসটা ইন্ট্রোডিউস করা একটা কতখানি মানে ফলপ্রসূ হবে। এবং আমরা আশা করব, আল্লাহ প্রার্থনা করব যে তারা নিশ্চয়ই ভালোভাবে চালাবেন, কিন্তু কোনো দুর্ঘটনা যে ঘটবে না, এই মানে দুর্ঘটনা ঘটার ভয়টা কিন্তু শুধু আমার না, অনেকের মধ্যে আছে। এটাকে কি তুগলকি কাণ্ড বলা যাবে? আর মানে যেটা আর্থিক যে বছরের ব্যাপারটা, সেটা মানে এপ্রিল থেকে 1 এপ্রিল থেকে 31 মার্চ করার যে বিষয়টি, 31 মার্চ। তো এখানে এই যে সিদ্ধান্তটা এটা এটা তো বিভিন্ন দেশে আছে, আমরা জানি, ভারতে আছে, জাপানে আছে, বিভিন্ন দেশে আছে, কানাডা অবশ্যই ফেডারেল গভর্নমেন্ট ওখানে আছে। তো এখন এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কি খুবই দরকার ছিল? যেটা বলে সরকার থেকে বলা হচ্ছে যে মানে যে যুক্তিটা, বড় যুক্তি তার দেখাচ্ছে, সেটা হলো যে এখানে ওই মানে বর্ষাকালে যেহেতু শেষে মানে দিকে জুন জুলাই দিকে মানে ইয়ার এন্ডিং যেটা, সেই ইয়ার এন্ডিং এবং ইয়ারের সময় যে জুলাই থেকে যেটা হচ্ছে, তো এইটার সময় জুলাই আগস্টে মানে কাজ শুরু করে। তো তাতে মানে রাস্তাঘাটে মানে খানাখন্দগুলো হয়, গর্তটা হয় এবং যাতায়াতের সমস্যা হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু এইটা কিন্তু মানে ধোপে টেকে না, কারণ আপনি বর্ষার সময় আপনি কাজ করতে দিলেন না, অন্য সময় আপনি করতে দেন, করতে বলেন, আপনার সেটা আপনার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনাদের বলতে এটা করাতে পারেন, ইজিলি করাতে পারেন, এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না। তো শুধু ওই কারণে আপনি এটা করবেন, কিন্তু আপনি এই যে চেঞ্জ করতেছেন, এই চেঞ্জের যেটা ইম্প্যাক্টটা বিভিন্ন জায়গায় হবে, যেটা মানে যে সমস্যাগুলো হবে সেগুলো একটু আপনার চিন্তা করা দরকার। বিভিন্ন সমস্যা হবে, দেখবেন আপনি নিজেরাই বুঝতে পারবেন। সেখানে আপনার এনবিআর এর সমস্যা হবে, সফটওয়্যারে বিভিন্ন জায়গায় সিস্টেমে সমস্যা হবে, শুধু এনবিআর না, ব্যাংকে বিভিন্ন জায়গায় এটা সমস্যা তো হবে আর কি। তো আমরা যারা সাধারণ করদাতা, তো আমাদের তো ওই সমস্যা হবে যে আপনার বছরটা দেখবেন 9 মাসে দেখবেন বছর করলেন, কিভাবে আমরা কর দেব। তো এই সময় অনেক সমস্যা দাঁড়াবে আর কি। হ্যাঁ, অবশ্যই এতে কিছু ওই যারা মানে করের আছেন, উকিল আছেন, উকিল বাবুরা, এরা পকেট ভরবে, এবং কর সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তা আছে তাদের কিছুটা পকেট ভরবে আর কি। কিন্তু এটাতে কি খুব একটা সুবিধা হবে? তবু এটা একটা মানে আমরা বলব নতুন উদ্যোগ, এবং তারেক রহমানের যে সমস্ত নতুন কিছু চিন্তাভাবনা ধারা আমরা দেখেছি, যে কার্ডের ব্যাপার, অবশ্যই কার্ডের ব্যাপার অনেক প্রশ্ন আছে, সেটা হয়তো অন্য সময় আমি কথা বলবো। কিন্তু তবু এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে প্রশংসা করি যে তিনি একটা নতুন কিছু করার চেষ্টা করেন। এই যে ইনোভেটিভ অ্যাপ্রোচটা দেখা যাক শেষ পর্যন্ত এর ফল কি দাঁড়ায়। আমরা এর পরিবর্তিত একটা এই সমস্ত কাজের ফলে যদি একটা নতুন বাংলাদেশ পাই, সুখী সমৃদ্ধ বাংলাদেশ পাই, তাহলে আপত্তিটা কি? আবারও দেখা হবে।